প্রত্যেকটা রেকর্ড পেয়ে যাবা, টেনশন করার কিছু নেই। CH2OH OH, তো এটা তোমরা ছোটবেলায় পড়ছো যে 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সালফিউরিক অ্যাসিড নিরোধকের উপস্থিতিতে যদি নিরোধন করা হয় তাহলে সালফিউরিক অ্যাসিড এখান থেকে কি করে পানিটাকে সেপারেট করে আলটিমেটলি কি বানায় CH2 ডাবল বন্ড CH2 পড়ছো মনে আছে? আর সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে পানিটাকে অ্যাবজর্ব করে রাখে। এটা 19 এর বইতে ছিল, ইন্টারমিডিয়েটের বইতে না, 19 এর বইতে ছিল, পড়ছো? জি স্যার। আচ্ছা, তো আমি কি করছি আসলে অ্যালকোহল থেকে ওয়াটারকে রিমুভ করছি, অ্যালকোহল থেকে মাইনাস করছি ওয়াটার, কি দিয়ে? নিরোধক দিয়ে, রাইট? কি পাইছি? অ্যালকিন। এখন আমি যদি অ্যালকিনে পানি দিয়ে দিলে কি পাবো? এখন যদি অ্যালকিনে পানি দিই অ্যালকোহল পাবো। অ্যালকোহল পাবো, রাইট? ওকে, তাহলে এই প্রসেসটা হলো আমাদের প্রথম প্রিপারেশন প্রসেস, যে আমরা যদি ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড দিতে হবে, ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড যদি আমি এখন অ্যালকিনে পানি দিই তাহলে অ্যালকোহল পাবো, রাইট? তাহলে সেটাই আমরা এখন একটু দেখব, যে আমি অ্যালকিনের মধ্যে পানি দিচ্ছি, তার মানে অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2 প্লাস সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড হচ্ছে এইভাবে ভাঙবে যে HOSO3 SO2OH, সালফিউরিক অ্যাসিড হলো H2SO4, এইটা আলটিমেটলি আমাদের আচ্ছা ওকে আমি সহজে বোঝাই তোমাদের, এত ঝামেলা নাই দিতে। তুমি এখানে পানি এড করবা HOH ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, তাহলে এখন ডাবল বন্ড ভাঙা দাও, ভাঙা দিলে কি হবে? CH2 সিঙ্গেল বন্ড থাকবে, একটা করে হাত খালি হবে, এক হাতে H দাও আর এক হাতে OH দাও, সিম্পল, শেষ। তাহলে এই প্রসেসটার নাম কি? এখানে আমরা কি করলাম? হাইড্রেশন করা। হাইড্রেশন করা মানে কি? পানি দিয়ে বিক্রিয়া করা না, হাইড্রেশন অফ অ্যালকিন। তাহলে আমরা যদি হাইড্রেশন অফ অ্যালকিন করে তাহলে সেখান থেকে কি পাই? একটা অ্যালকোহল পাই। কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। অ্যালকিনকে হাইড্রেশন, অ্যালকিনকে পানির সাথে বিক্রিয়া করলে অ্যালকোহল পাওয়া যায়। সিম্পল হিসাব, জাস্ট এখানে একটা সিগমা বন্ড ছিল, একটা পাই বন্ড ছিল, একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, রাইট? তো পাই বন্ডটা ভেঙে গেল, কার্বনের দুইটা কার্বনের একটা বন্ড মানে একটা হ্যান্ডশেকের মতো। তো একটা হ্যান্ডশেক ছুটে গেলে যেরকম দুইটা হাত খালি হয় দুজনের মানুষের, তেমনি কার্বনের দুইটা করে হাত খালি হয়েছিল। আমি এক হাতে দিছি হচ্ছে আপনার হাইড্রোজেন আর আরেক হাতে দিছি OH। তো পানি ভাঙে কি আকারে? H আর OH আকারে। বুঝতে পারছেন? স্যার এখানে H2SO4 মানে দেওয়া লাগবে কেন স্যার? মানে এটা তো স্যার পানি যদি আমাদের নিতে হয় তখন দরকার হয়, তো এই ক্ষেত্রে কেন ব্যবহার করলাম স্যার? এই ক্ষেত্রে কেন ব্যবহার করছি? ব্যাপারটা হচ্ছে এটা কমপ্লিটলি একটা উমুখী বিক্রিয়া, এটা একমুখী বিক্রিয়া না, ঠিক আছে? তো আপনি যখন একটা উমুখী বিক্রিয়াকে একমুখী করতে হয় তখন কি করতে হয়? যে কোনো একটা বিক্রিয়ককে সরাই ফেলতে হয়। তো যখন আমরা ওই অ্যালকোহল থেকে অ্যালকিন বানাই তখন কিন্তু আমরা অ্যালকিনটাকে কন্টিনিউয়াসলি সরাই ফেলি, যেন ফার্দার বিক্রিয়া হয়ে আমার আবার অ্যালকোহলে ব্যাক করতে না পারে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে টেম্পারেচার 170 থাকে, 60 টু 70, ওই টেম্পারেচারে অ্যালকোহল থেকে অ্যালকিন হয়। কিন্তু এই যে ব্যাকওয়ার্ড বিক্রিয়াটা কিন্তু রুম টেম্পারেচারেই ঘটে, ঠিক আছে? তো এটা জাস্ট কমপ্লিটলি একটু উন্মুখী বিক্রিয়া, বাট বিপরীতমুখী বিক্রিয়ার গতিবেগ খুবই স্লো হয় হাই টেম্পারেচারে। লো টেম্পারেচারে এটা খুব ইজিলি বিক্রিয়াটা ঘটে। আচ্ছা, দেন পরের যেটা শিখবো আমরা, পরেরটা হচ্ছে যে, অথবা তোমরা চাইলে আমি মেকানিজম দেখাইতে পারি। আমি কি মেকানিজম দেখাবো? জি স্যার দেখুন। মেকানিজম দেখাই। মেকানিজমটা হচ্ছে এরকম, ফার্স্ট অফ অল সালফিউরিক অ্যাসিড হচ্ছে এইভাবে ভাঙবে, HSO4H আকারে ভাঙবে। তাহলে তুমি যেটা করবা, আমার যে অ্যালকিন আছে, অ্যালকিনের একটা কার্বনে দিবা হচ্ছে H আর একটাকে দিবে SO4H, তাহলে কি উৎপন্ন হবে বলো? আমি দিলাম CH3 CH2SO4H। বুঝতে পারছো? SO4H, SO4H টা হচ্ছে মাইনাস আর H টা হচ্ছে প্লাস। তাহলে এখন আমি যদি এই যে যৌগটা উৎপন্ন নতুন সেটাকে যদি পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করি, HOH হয়, H টা প্লাস OH টা মাইনাস, তাহলে এখানে SO4H টা যদি মাইনাস হয় তাহলে অবশ্যই কার্বনটা প্লাস। SO4H তো এখানে মাইনাস ছিল, রাইট? জি স্যার। তাহলে প্লাস মাইনাস এক্সচেঞ্জ করো, কি পাবা? CH3
CH2 আচ্ছা SO4H টা আসলে বন্ড হয় কোন ভাবে? বন্ড হয় আসলে বন্ড হওয়ার একটা সিস্টেম আছে। SO4H কিন্তু আসলে বন্ড সালফারের সাথে হয় না, বন্ড কিন্তু হচ্ছে অক্সিজেনের সাথে। আমি এটা যদি আরেকটু ভেঙে দেখাই তোমাদেরকে, বন্ড হচ্ছে কাইন্ড অফ এরকম হয়। বন্ড হচ্ছে এরকম হয়, ঠিক আছে? স্যার এটা একটু শুরু থেকেই বলেন। শুরু থেকেই বলছি আবার। সালফিউরিক অ্যাসিডের হচ্ছে এইভাবে ভাঙে, আবার দেখাই তোমাদেরকে। HOSO3H, তুমি একটা কার্বনে HO দাও, আর আরেকটা কার্বন SO3H আবার কিন্তু কাইন্ড অফ এরকম যে তোমার কি বলে, আরেকটু সহজ করে দাও, এরকম। তো এখানে বন্ড ব্রেক করে এই জায়গায় এক জায়গায় হাইড্রোজেন যাবে, আরেক জায়গায় SO3H যাবে। সো আমি যে দেখাইছিলাম এই যে এখানে দেখো CH2, এই কার্বনের কাছে একটা হাইড্রোজেন আসলো, CH3 হয়ে গেল, তাহলে বাকি অংশটা কার কাছে যাচ্ছে? OSO3H। বুঝতে পারছো ঘটনা? জি স্যার। এই যে OSO3H এটা একটা অংশ, আর H টা একটা অংশ, এটা একটা অংশ আর এটা একটা অংশ। এই অংশটা ধরে লাগলো আমি একটা কার্বনে দিলাম, ধরো এই কার্বনে দিলাম, এই কার্বনে, আর আরেকটা অংশ যেটা H টাকে দিছিলাম যে বাম পাশের কার্বনে, তাহলে বাম পাশেরটা CH2 জায়গায় CH3 হয়ে গেল। এবার আমি এটাকে হাইড্রোলাইসিস করব, এই অংশটা হচ্ছে মাইনাস আর এই অংশটা প্লাস, তাহলে প্লাস মাইনাস এক্সচেঞ্জ করো কি দাঁড়ায়? এই যে এইভাবে এই জায়গায় এইভাবে ভাঙবে। তাহলে এই অক্সিজেনটা যদি প্লাস হয় তাহলে আলটিমেটলি, আচ্ছা ওয়েট, সরি 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 সরি, আমি ভুল দেখাচ্ছি তোমাদেরকে। অক্সিজেন এবং সালফারের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার, অক্সিজেনের না সালফারের? কোন একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রোনেগেটিভিটি কমে না, ইলেকট্রোনেগেটিভিটি শর্ট ফর্ম হচ্ছে EN হচ্ছে কমে। তাহলে অক্সিজেন উপরে অবস্থান করে, সালফার নিচে অবস্থান করে, তাহলে যত উপর থেকে নিচে যাবে ইলেকট্রোনেগেটিভিটি কমবে। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে হবে মাইনাস, তাহলে অক্সিজেনটা হবে মাইনাস আর SO3H হবে কি প্লাস। তাহলে এবার তুমি প্লাস মাইনাস এক্সচেঞ্জ করো, হাইড্রোজেন প্লাস সে যাবে কার কাছে? মাইনাসের কাছে, আর OH টা মাইনাস যাবে কার কাছে? প্লাসের কাছে। তাহলে আলটিমেটলি এখান থেকে পাবে এই যে OH আর পাবা সালফিউরিক অ্যাসিড। বাট আলটিমেটলি সালফিউরিক অ্যাসিড যদি রিঅ্যাকশনের শুরুতে যা ছিল পরেও তাই রয়েছে, তাই সেটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। জি স্যার। সো গেল প্রথমটা। মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। সেকেন্ড রিঅ্যাকশনটার নাম হচ্ছে হাইড্রোলাইসিস অফ অ্যালকাইল হ্যালাইড। আর এখন যেটা দেখালেন ওইটা মেকানিজম ছিল না? মেকানিজম ছিল, পরীক্ষায় মেকানিজম জিজ্ঞেস করলে দিবা, নাহলে দিবা না। আর যদি পরীক্ষা ডিরেক্টলি বলে যে হাইড্রেশন অফ অ্যালকিন দেখাও, তাহলে জাস্ট এক লাইনে লিখে দিবা। স্যার আচ্ছা, অ্যালকাইল হ্যালাইড বলতে কি বোঝায়? RX, রাইট? জি স্যার। তো RX এর আমার এখানে X বা হ্যালোজেন একটা, এই যে X মাইনাস একটা নিউক্লিওফাইল মনে পড়ে? জি স্যার। তাহলে আমার এখানে বানাতে যাচ্ছি কি আমি আসলে অ্যালকোহল, তাহলে আমার কি দরকার? আর OH দরকার, রাইট? তাহলে আমার একটা হাইড্রোক্সিল যদি আমি নিউক্লিওফাইল নিতে পারি, তাহলে সে তো X কে প্রতিস্থাপন করলে আমি আলটিমেটলি কি পেয়ে যাবো? অ্যালকোহল পেয়ে যাবো। জি স্যার। তাহলে এখানে সোডিয়াম, আমি যদি এই হাইড্রোক্সিলের OH তো আর ডিরেক্টলি থাকে না, সে কোন একটা ক্ষারের হিসেবে থাকে। হ্যাঁ, ক্ষার হিসেবে বলতে কি ক্ষার নিব? তুমি চাইলে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো, সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো। তাহলে সিম্পল হিসাব স্যার, সোডিয়ামটা প্লাস, হাইড্রোক্সিল মাইনাস, এখানে হ্যালোজেন মাইনাস, অ্যালকাইল প্লাস, প্লাস মাইনাস এক্সচেঞ্জ করেন, শেষ। এটাকে বলে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ। কি আদ্র বিশ্লেষণ? ক্ষারীয় আদ্র বিশ্লেষণ। তাহলে এখন আমি যদি একটা সাধারণ বিক্রিয়া দেখাই আপনাকে, ধরুন এরকম একটা বিক্রিয়া লিখলাম, CH3CH2Cl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তবে এখানে এটাকে বলতে অ্যাকুয়াস। অ্যাকুয়াস কেন? জলীয় নিতে হবে। হ্যাঁ, জলীয়। অ্যাকুয়াস মানে জলীয়। জলীয় হলে পরে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। প্রতিস্থাপন বলতে কি হলো? এখানে দেখো একটা নিউক্লিওফাইল যে আরেকটা নিউক্লিওফাইলের জায়গা দখল করলো, এটাকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো এই বিক্রিয়া নাম হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তোমরা SN1 আর SN2 পড়ছো, মনে আছে? এটা SN1 বিক্রিয়া না SN2 বিক্রিয়া? বলো তো দেখি, কেউ একজন বলতে পারবা? স্যার এটা SN1 বিক্রিয়া। SN1 বিক্রিয়া না স্যার, SN2 বিক্রিয়া। SN1 বিক্রিয়া 3 ডিগ্রি
ধাপ তো আমি লিখিনি এখানে কয়টা ধাপ হইছে 3 ডিগ্রি অ্যালকাইল হাইড্রেটের ক্ষেত্রে SN1 হয় বেশি আর এটা কি 3 ডিগ্রি না 1 ডিগ্রি না ডিগ্রিলেস 1 ডিগ্রি। নিচেরটার কথা বলো উপরেরটা বাদ দাও নিচেরটা কি 1 ডিগ্রি না 1 ডিগ্রির ক্ষেত্রে কি হয় SN2 বিক্রিয়া হয় শোনো রিঅ্যাকশনের মেকানিজম যেটাই হোক না কেন প্রোডাক্ট কিন্তু একই হবে SN1 এ হলেও যে প্রোডাক্ট হবে SN2 তে হলেও সেম প্রোডাক্ট হবে বাট মেকানিজম হবে ভিন্ন হ্যাঁ তো এখানে তাহলে কি হবে ক্লোরিনটার জায়গায় কে চলে আসবে OH চলে আসবে তার মানে আপনি পাবেন CH3 CH2OH আর সোডিয়াম ক্লোরাইড এগুলা কিন্তু ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন না জি স্যার 9 ওকে এবার আসেন নাবিল রেইজড হ্যান্ড ওয়াই না স্যার ভুলে উঠে গেছে ও ভুলে উঠে গেছে এবার আসেন রিডাকশন অফ কার্বনাইল কম্পাউন্ডস কার্বনাইল কম্পাউন্ড সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিছিলাম মনে পড়ে কার্বনাইল কম্পাউন্ড কি হবে কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকবে এই যে একটা কার্বনাইল গ্রুপ দুই পাশে যদি দুইটা অ্যালকাইল থাকে তাহলে সেটাকে আমরা কিটোন বলি বা দুই পাশে দুইটা অ্যালকাইলের পরিবর্তে দুইটা হাইড্রোজেন থাকলে সেটাকে অ্যালকোহল বলি অ্যালডিহাইড বলি অথবা একটা অ্যালকাইল একটা হাইড্রোজেন হলে সেটাকে অ্যালডিহাইড বলি হোয়াটএভার ইট ইজ অ্যালডিহাইড বা কিটোনের সাধারণ সংকেত আমি লিখছি সবগুলো অ্যালডিহাইড এবং কিটোন কি বোঝাচ্ছে তাই না কি বলছে বুঝছেন স্যার আরেকবার বলতে যদি স্যার আপনার কার্বনাইল গ্রুপের সাধারণ সংকেত কি এটা না জি স্যার আমি যদি দুই পাশে দুইটা হাইড্রোজেন দেই তাহলে এটার নাম কি হবে আপনারা জানেন এর নাম হচ্ছে ফর্মালডিহাইড জি স্যার। আমি যদি এখানে হাইড্রোজেন বাম পাশে হাইড্রোজেন না দিয়ে একটা অ্যালকাইল দিতাম তাহলে কি ফর্মালডিহাইড হতো না অন্য যে কোনো অ্যালডিহাইড হতো অন্য যে কোনো অন্য যে কোনো যে কোনো অ্যালডিহাইড তার মানে যত ধরনের অ্যালডিহাইড আছে সব তো লিখে ফেললাম এক জায়গাতেই তাই না জি স্যার এখন আমি যদি এই জায়গায় এই হাইড্রোজেনটার পরিবর্তে অ্যালকাইল দিই তাহলে সেটাকে অ্যালডিহাইড বলবো না কিটোন বলবো কিটোন তাহলে এই স্ট্রাকচারটা সব অ্যালডিহাইড এবং সব কিটোনকে রিপ্রেজেন্ট করে না জি স্যার আমার তো আর আলাদা আলাদা করে অনেক বিক্রিয়া শেখার দরকার নেই একটা শিখলে তো কাজ শেষ আমি এটা এখন রিডাকশন করব রিডাকশন মানে কি বলেন রিডাকশন মানে হাইড্রোজেন সংযোজন রিডাকশন মানে কি হাইড্রোজেন এটাকে বলে ন্যাসেন্ট হাইড্রোজেন মানে জায়মান হাইড্রোজেন জায়মান শব্দের অর্থ কি বলেন পরিশ হুম পৃথিবীতে মানুষ দুই ধরনের মানুষ হলো পৃথিবীতে দুই ধরনের একটা হচ্ছে জায়মান আর একটা হচ্ছে ডাবল স্যার বিক্রিয়ায় অংশ করে না কি পৃথিবীতে মানুষ দুই ধরনের এক হচ্ছে ডাবল দুই হচ্ছে জায়মান সিঙ্গেল জায়মান শব্দ হচ্ছে সিঙ্গেল নাকি স্যার এই তো দর্শক হিসেবে কিসের দর্শক আমরা এই কথা বলতে জায়মান শব্দ হচ্ছে সিঙ্গেল এটা কিন্তু কোনো মানে বইয়ের ল্যাঙ্গুয়েজ এটা আমার ল্যাঙ্গুয়েজ আমার বানানো ল্যাঙ্গুয়েজ জায়মান শব্দ হচ্ছে সিঙ্গেল মানে যেটাকে কিনা বলে একা বাংলা সিনেমার নায়িকা একা চেনো চিনবা না তোমরা তোমরা দেখো না এই সিনেমা দেখো না তোমরা তাহলে এখন এই যে একা একা শব্দের অর্থ কি সিঙ্গেল যদি কোনো বিক্রিয়াতে কোন একটা অ্যাটম সিঙ্গেল বা একা উৎপন্ন হয় তখন সেটাকে ন্যাসেন্ট বা জায়মান হাইড্রোজেন বলা হয় হাইড্রোজেন কি কখনো অ্যাটম আকারে থাকে না পরমাণু আকারে না পরমাণু আকারে থাকে না অণু আকারে থাকে হাইড্রোজেন সবসময় অণু আকারে থাকে যদি সামহাও কোনো বিক্রিয়া থেকে সামহাও কোনো বিক্রিয়া থেকে সে যদি অ্যাটম আকারে উৎপন্ন হয় তখন সেটা একা না সেটা সিঙ্গেল হাইড্রোজেন অ্যাটম না তাহলে এটা আমরা কি বলবো এখন সিঙ্গেল হাইড্রোজেন অ্যাটম যদি সিঙ্গেল ক্লোরিন হয় তাহলে কি বলবো জায়মান ক্লোরিন যদি হয় অক্সিজেন তাহলে জায়মান অক্সিজেন জার্মান ক্লোরিন অক্সিজেন কি বোঝা গেল তাহলে এখন দেখেন এটা যদি বুঝেই থাকেন তাহলে এখন জার্মান হাইড্রোজেন শব্দের অর্থ বুঝছেন কোন একটা সোর্স লাগবে তাহলে কারো কাছ থেকে জার্মান হাইড্রোজেন আসবে কোত্থেকে আসবে সবচেয়ে সহজ সোর্স হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা ছোটবেলাতে পড়ে আসতেছেন তাই না হুম ওকে সেটা যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি হয় তাহলে এখন দেখো যে এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এখানে যে হাইড্রোজেন আছে জার্মান হাইড্রোজেন হাইড্রোজেন অ্যাটম আকারে আছে সংযোজন হবে হাইড্রোজেন কোথায় সংযোজন হবে এই অ্যালডিহাইড বা কিটোন নামক কার্বনিল যৌগের সংযোজন হবে এখন এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে না কার্বন অক্সিজেন ডাবল বন্ড মানে কি বলেন কার্বনের সাথে অক্সিজেনের একটা হলো সিগমা বন্ড আর একটা কি বন্ড পাই বন্ড
তাহলে সিগমা এবং পাই বন্ডের মধ্যে ভাঙবে কোন বন্ড? পাই বন্ড। তাহলে পাই বন্ড যদি ভাঙে তাহলে এখন মনোযোগ দিয়ে চিন্তা করেন, ভাঙছে কি বন্ড? পাই বন্ড। তাহলে এখন পাই বন্ডটা ভেঙে দেন। তো একটা বন্ড মানে একটা হ্যান্ডশেক, তাহলে দুজনের দুইটা হাত খালি হয় না? জি স্যার। তাহলে এখানে একটা হাইড্রোজেন দেন, এখানে একটা হাইড্রোজেন দেন। তাহলে এখন অবস্থাটা এই জায়গায় চিন্তা করেন আমার যৌগটাতে যে আর বা এইচ, সি ও এইচ, এইচ, আর বা এইচ। বোঝা গেল? জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে দেখেন আপনি অ্যালডিহাইড বা কিটোন কি আপনি যা বিজারণ করলেন করে কি পেলেন? অ্যালকোহল পাইলেন না? জি স্যার। এটা কিন্তু 9 10 এর পড়াশোনা। এখন আসেন আমি আপনাদেরকে একদম বেসিক উদাহরণ দেই। ধরেন এরকম কিছু একটা বললাম, সাপোজ দেন যে CH3 C ডাবল বন্ড ও H, এটাকে এখন যদি আপনি রিডাকশন করেন তাহলে কি পাবেন? CH3 C OH H H। তার মানে আসলে কি পাইলেন? CH3 CH2 OH পেলেন, তাই না? কে বিক্রিয়া করছে এখানে? CH3 CHO, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে এটা তো অ্যালডিহাইড, তাই না? তাহলে আপনি যদি অ্যালডিহাইডকে রিডাকশন করেন তাহলে আপনি কি পাচ্ছেন? অ্যালডিহাইডকে রিডাকশন করে অ্যালকোহল পাচ্ছেন। বাট অ্যালকোহলটা কত ডিগ্রি? অ্যালকোহল অ্যালকোহলটা 1 ডিগ্রি স্যার। অ্যালকোহলটা আমি যদি বলি আপনাকে 1 ডিগ্রি অ্যালকোহল বানান তাহলে আপনি কাকে রিডাকশন করবেন? অ্যালডিহাইডকে না কিটোনকে? অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে। নাও কাম টু দ্য পয়েন্ট। আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে আমি অ্যালডিহাইডকে রিডাকশন করছি, স্যার কিটোনকে রিডাকশন করে দেখান তো কি। আমি একটা কিটোনের एग्जांपल দিলাম, CH3 C ডাবল বন্ড ও CH3। তাহলে এটাকে যদি এখন আমি রিডাকশন করি তাহলে কি পাবো স্যার? CH3 CH OH H CH3। তাহলে এটা কত ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি। আপনাদেরকে আমি একটা জিনিস বলছিলাম মনে আছে যে অ্যালডিহাইড এবং কিটোন দুই একজনের একজনের সমানু, কিন্তু অ্যালডিহাইডকে জারণ করলে পরে আপনি পাবেন 1 ডিগ্রি অ্যালকোহল, আর বিজারণ করলে আর কিটোনকে বিজারণ করলে পাবেন 2 ডিগ্রি অ্যালকোহল। পার্থক্য বুঝতে পারছেন? জি স্যার। এখন আমাকে একটু মনোযোগ দিয়ে চিন্তা করে একটা জিনিস আমাকে বলেন, জারণ যেই প্রসেস বিজারণ ঠিক তার উল্টা। তাহলে বিজারণ কিটোনকে বিজারণ করলে যদি আপনি 2 ডিগ্রি অ্যালকোহল পান তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি পাবেন? 1 ডিগ্রি। মনোযোগ দিয়ে চিন্তা করেন, আপনি বিজারণে কি করছেন? কার্বন অক্সিজেন ডাবল বন্ডের পাই বন্ডটাকে ভেঙে দিবেন, ভেঙে দিয়ে কার্বনের একটা হাইড্রোজেন দিবেন, অক্সিজেনের একটা হাইড্রোজেন দিবেন, ঠিক আছে? তাহলে এটা হলো বিজারণ প্রসেস ছিল। তাহলে জারণে কি হবে? এই হাইড্রোজেনগুলো যে জোড়া লাগাইছেন হাইড্রোজেনগুলো সরায় ফেলান, এটা হয়ে যাবে। তাহলে আমি যদি আপনাকে জারণ করি স্যার CH3 COH এই CH3 আর এখানে একটা H, আমি যদি এখন এটাকে জারণ করি, জারণের সোর্স কি? এখানে অক্সিজেনের সোর্স হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট সাথে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে এখন দেখেন আমার হাইড্রোজেন যে দুটো জোড়া লাগাইছেন এই যে এইটা আর এইটা, এই দুটোকে বাদ দেন তাহলে কি পান দেখেন? CH3C। এই হাইড্রোজেনটা যদি চলে যায় তাহলে এখানে কার্বনের একটা হাত খেলে, এবার এখানে অক্সিজেনের হাইড্রোজেন চলে গেল, অক্সিজেনের হাত খেলে, তাহলে কার্বন অক্সিজেন তো অলরেডি একটা বন্ড ছিল, আরেকটা বন্ড দিয়ে দেন। তাহলে এই যে দুইটা হাইড্রোজেন গেল, দুইটা হাইড্রোজেন আসলে কি করবে? এই অক্সিজেনের সাথে মিলে পানি বানাবে। তাহলে আপনি যদি একটা 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করেন লবণ দিছি, দিও না, মেলানি দিছি, তাহলে আপনি কিটোন পাচ্ছেন। দিও না, লবণ দাও। আর যদি 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করেন, এই মুট করো, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করুন তাহলে কি পাবেন? অ্যালডিহাইড। অ্যালডিহাইড। সিম্পল হিসাব। ওকে স্যার, আপনাদের যখন আমি অ্যালডিহাইড এবং কিটোন পড়াবো তখন কিন্তু আমি আপনাদেরকে এই জারণ এবং বিজারণ বিক্রিয়া দেখাবো না। বুঝতে পারছেন আমার কথা? কি বুঝতে পারছেন কেন আমি অ্যালকোহলে ডিসকাস করে ফেললাম? ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট স্যার। গেল এটা রিডাকশন করলাম, আমরা রিডাকশন করে পাইলাম। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা শিখবো, সেটা আপনার এখানে অ্যালকোহলে কাজে লাগবে। আমি আপনাকে অ্যালডিহাইড কিটোন যখন পড়াবো তখন আর পড়াবো না, এখানেই পড়ায় শেষ করে দিব। সেটার নাম হচ্ছে, আপনারা হয়তো সবাই এটার নাম শুনছেন, গ্রিগনার্ড বিকারক বা গ্রিগনার্ড রিয়েজেন্ট। গ্রিগনার্ড রিয়েজেন্ট কাকে বলে? সবাই एग्जांपल দিবে স্যার, RMGX, এটাকে গ্রিগনার্ড রিয়েজেন্ট বলে, তাই না? তো গ্রিগনার্ড রিয়েজেন্টে দেখেন এই অ্যালকাইল অংশটা কি অর্গানিক না ইনঅর্গানিক?
অর্গানিক স্যার। আর ম্যাগনেসিয়াম আর হ্যালাইডটা হচ্ছে ইনঅর্গানিক অংশ। আমি অর্গানিক অংশটাকে একসাথে চিন্তা করব, ইনঅর্গানিক অংশটাকে একসাথে চিন্তা করব। তাহলে এখন দেখেন এই অর্গানিক অংশ এবং ইনঅর্গানিক অংশ টোটালটার চার্জ কত? 0। তাহলে এই অর্গানিক অংশ এবং ইনঅর্গানিক অংশের চার্জের যোগফল কত হবে? 0। জি স্যার। জি স্যার। ম্যাগনেসিয়াম গ্রুপ 2 তে তাহলে তার চার্জ +2, হ্যালোজেন গ্রুপ 17 তে চার্জ হচ্ছে -1। তাহলে ইনঅর্গানিক অংশটার চার্জ কত হচ্ছে? শুধু ইনঅর্গানিক অংশটা +1 অংশটার চার্জ কত? +1। তাহলে টোটালটা কখন 0 হবে? যখন এই অ্যালকাইল অংশটার চার্জ হবে কত? -1। তাহলে গ্রিগনার্ড বিকারক মানে RMGX আপনারা জানেন। তাহলে এখানে MgX টা প্লাস আর R টা হচ্ছে -1। ওকে ফাইন, আমি এবার আপনাদেরকে একটু সহজ করে জিনিসটা দেখানোর চেষ্টা করি। অ্যালডিহাইড এবং কিটোন যখন আপনাদেরকে আমি পড়াইছি তখন আমি আপনাদেরকে এই জিনিসটা অবশ্যই দেখাইছি, সেটা হচ্ছে যে অ্যালডিহাইড এবং কিটোনকে আমি যদি সাধারণভাবে এইভাবে প্রকাশ করি R/H, C ডাবল বন্ড O, R/H, এখানে ম্যাগনেসিয়াম এবং হ্যালোজেন +1 আর অ্যালকাইলটা -1। কার্বনিল যৌগে কার্বন অক্সিজেন ডাবল বন্ডের মধ্যে কার্বন এবং ইলেকট্রনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার? কার্বনের না অক্সিজেনের? অক্সিজেন। তাহলে পাই বন্ডের ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে পুল করবে, তাহলে অক্সিজেন হবে ডেল্টা মাইনাস, কার্বন হবে ডেল্টা প্লাস। বুঝতে পারছেন এটা? আবার একটু বলেন। এই যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের ইলেকট্রনটা অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে নিজের দিকে নিজের দিকে টানবে। টানার কারণে কোন বন্ডের ইলেকট্রন টানবে? পাই বন্ডের ইলেকট্রন। একটা বন্ড হলো পাই বন্ড, ধরেন পাই বন্ডের ইলেকট্রন দুইটা, এখন দুইটা ইলেকট্রন, এটা হলো A, এটা হলো B, যে কোনো একটা বন্ডের দুইটা ইলেকট্রন আছে দুজনের মাঝখানে। এখন ইলেকট্রন যদি বি নিজের দিকে বেশি বেশি টানে, ইলেকট্রন কয়টা ইলেকট্রন নিজের দিকে টানছে? দুইটা, বাট দুইটাই কি নিজের? না। ডট ইলেকট্রনটা A এর ছিল, ক্রসটা ছিল B এর। এখন B দুইটাই নিজের দিকে টানছে ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে দুইটাই কি টানছে মানে কি B এর চার্জ কি 2- হবে না 1- হবে? 2- বাবারে, দুইটার মধ্যে তো একটা নিজের। 1- স্যার। 1-। এখন সে কি সম্পূর্ণরূপে নিয়ে নিছে না আংশিকভাবে নিছে? আংশিকভাবে নিলে কি আংশিক মাইনাস হবে না? জি স্যার। ওই আংশিক মাইনাসকে আমরা ডেল্টা মাইনাস দিয়ে প্রকাশ করি। হ্যাঁ স্যার, আংশিক মাইনাস হবে এটা। বুঝতে পারছেন? তাহলে এখন বলেন, এই যে কার্বনটা প্লাস হলো, কার্বনের কাছে কি অ্যালকাইল অংশটা আকৃষ্ট হবে না? জি স্যার। তাহলে পরের লাইনে কি দেখবেন অবস্থা? পরের লাইনে দেখবেন যে R/H, C ডাবল বন্ড O, R/H। এখন কি ডাবল বন্ড আসলে থাকবে আদৌ? না স্যার। এই কার্বনের কাছে যদি এই অ্যালকাইল অংশটা চলে আসে, এই যে অ্যালকাইল অংশ আসছে, আমি গোল্লা দিছি বোঝানোর জন্য যে এই গোল্লা অ্যালকাইলটাই এখানে আসছে। তো এই যে আসলো গোল্লাটা এখানে, এই অক্সিজেনের কাছে কি হলো? এখন অক্সিজেনের একটা হাত খালি হয়ে গেল না? এই অক্সিজেনের কাছে কি আসবে? MgX টা আসবে। MgX। ওকে ফাইন স্যার। স্যার এখানে বিটা স্যার আংশিক টানছে বলতে স্যার কি বুঝাচ্ছেন স্যার? কোনটা আংশিক টানছে? মানে যে এবি একটা উদাহরণ দিয়ে স্যার, মানে আংশিক একটা ইলেকট্রন টেনে নিছে। ইলেকট্রোনেগেটিভিটির জন্য ইলেকট্রন কারো দিকে গিয়ে থাকে। ইটস লাইক ধরো দুজন বন্ধু খাইতে গেছো, তোমরা দুজন মিলে BFC এর একটা চিকেনের বাকেট নিছো, এক বাকেটে চিকেন থাকে 8টা। এখন যে কেউ একজন বেশি খায়, কেউ একজন কম খায়, তাহলে কে বেশি খাবে বলো তো? যে বেশি খায় সেই বেশি খাবে। ধরো A আর B দুজন বন্ধু খাইতে গেছে, A আর B এর মধ্যে A এর চিকেন খাওয়ার প্রবণতা বেশি, তাই A নিজের দিকে বেশি নিচ্ছে, মানে সে একটু বেশি খাচ্ছে, তাই বলে কি B কে দিচ্ছে না? দিচ্ছে। বাট এখন আমি যদি বলি যে আংশিকভাবে বেশি খাইলো কে? A। এখন ইলেকট্রন দুইটা আছে, দুইটা ইলেকট্রন মাঝামাঝি শেয়ারকৃত অবস্থায় থাকার কথা, বাট তড়িৎ ঋণাত্মকতার জন্য কেউ একজন নিজের দিকে টাইনা রাখে। ইটস নট লাইক যে সে চিকেন সব খায় ফেলাইছে, ইটস নট লাইক যে সে ইলেকট্রন সব নিয়ে নিচ্ছে, ঠিক আছে? জাস্ট নিজের দিকে পুল করে রাখছে, নিজের দিকে ধরে রাখছে। তো যে নিজের দিকে ধরে রাখার টেন্ডেন্সি, দিস ইজ কল্ড ইলেকট্রোনেগেটিভিটি। এখন নিজের দিকে জাস্ট একটু পুল করে বা টেনে রাখছে কয়টা ইলেকট্রনকে? দুইটা ইলেকট্রনকে। দুইটার মধ্যে একটা নিজের, একটা অন্যের। তাহলে যেহেতু অন্যের একটা ইলেকট্রন সে আংশিকভাবে নিজের দিকে টানছে, তাই আংশিকভাবে একটা মাইনাস। এখন যদি অন্যের দুইটা ইলেকট্রন টানতো, তাহলে আংশিকভাবে দুইটা মাইনাস। জি স্যার। সো এই ঘটনাটাই আমার এই যে এই জায়গায় ঘটে, এই যে এই ঘটনাটা এই যে এই জায়গায় ঘটছে, ঠিক আছে? আচ্ছা জি স্যার। তাহলে এখন এই যে ঘটনাটা ঘটলো, ঘটার পরে যে যৌগটা উৎপন্ন হয়েছে সেটা বুঝতে পারছেন এটা? এখন এর মধ্যে আমরা হচ্ছে এটাকে হাইড্রোলাইসিস করব।
কিভাবে এটাকে আমরা ওয়াটার দিয়ে হাইড্রোলাইসিস করব? আমি হচ্ছে হ্যাঁ বলেন। ওকে, আমরা এটাকে হাইড্রোলাইসিস করব এখন। এই যৌগটা হয়েছিল যেটা, সেটাকে আমি আবার লিখে তারপরে দেখাচ্ছি হাইড্রোলাইসিস করলে কি হয়। তার মানে এই যে যৌগটাকে আপনি হাইড্রোলাইসিস মানে বিক্রিয়া করেছেন, করানোর কারণে যেটা উৎপন্ন হচ্ছে আর বা এইচ সি ও এম জি এক্স, আর বা এইচ, আর এখানে একটা আর হয়েছিল, আরটাকে আমি গোল্লা দিয়ে রাখি, এই আরটাকে গোল্লা দিলাম, এর পিছনে একটা কারণ আছে। এবার এটাকে আমি হাইড্রোলাইসিস করব। হাইড্রোলাইসিস করে মানে এইচ আর ওএইচ দিব, এইচটা প্লাস ওএইচটা মাইনাস। আর এমজিএক্স এ অক্সিজেনটা মাইনাস ছিল, এমজিএক্সটা প্লাস ছিল না? জি স্যার। তাহলে এখানে কি হবে আলটিমেটলি? এই প্লাস মাইনাস এক্সচেঞ্জ করেন, আর বা এইচ সি ওএইচ। স্যার এখানে স্যার হাইড্রোলাইসিস করলে স্যার ওটা টু ডেল্টা মাইনাস হবে না স্যার? কোনটা টু ডেল্টা মাইনাস হবে? অক্সিজেন টু ডেল্টা মাইনাস। ওকে, হ্যাঁ অক্সিজেন টু ডেল্টা মাইনাস হবে। পানির আয়নিক গুণফল থেকে আমরা জানি পানি কিভাবে বিয়োজিত হয়, H প্লাস আর OH মাইনাস আকারে বিয়োজিত হয় না? জি স্যার। তাহলে H প্লাস OH মাইনাস আকারেই ভাঙবে। তাহলে বলেন হাইড্রোক্সিল চলে গেল MgX এর কি, তো H চলে গেল MgX এর জায়গায়, তাহলে MgX কার কাছে আসবে? OH এর কাছে। তার মানে তখন অবস্থাটা দাঁড়াবে এরকম, MgX অ্যালকোহল। OH। তাহলে যেটা পাইলাম সেটা কি পাইলাম আসলে? অ্যালকোহল পাইলাম না স্যার? জি স্যার। এখন বলেন আমাকে, এই যে নতুন একটা স্ট্রাকচার আপনি পাইলেন, এই স্ট্রাকচারটাতে তিনটাই যদি অ্যালকাইল হয় তাহলে কত ডিগ্রি অ্যালকোহল? 3 ডিগ্রি। স্যার এটা 2 ডিগ্রি। ওই মিয়া, তিনটা অ্যালকাইল হলে 2 ডিগ্রি হয়, মাইর দিমু কিন্তু। 3 ডিগ্রি। 3 ডিগ্রি। দুইটা অ্যালকাইল হলে 3 ডিগ্রি। দুইটা হলে 2 ডিগ্রি। একটা হলে 1 ডিগ্রি। এখন আমি আপনাকে বললাম স্যার 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বানান, অ্যালকোহল বানান, তাহলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে স্যার, যে গোল্লা দিয়ে একটা আর যে লিখছি বারবার, এটা কোথা থেকে আসছে? গ্রেগনেট বিকারক। এটা গ্রিগনাট থেকে আসছে না? জি স্যার। তাহলে আপনার এখানে অ্যালকাইল দরকার তিনটা, একটা তো গ্রিগনাট থেকে আসবে মাস্ট। জি স্যার। তাহলে বাকি দুটো কোথা থেকে আসবে? যখন এখানেও অ্যালকাইল নেবেন এখানেও অ্যালকাইল নেবেন, তখনই তো কি হবে? জায়গা থেকে দুইটা আসবে। এখান থেকে একটা আসলো, এখান থেকে একটা আসলো, আর গ্রিগনাট থেকে একটা, মোট তিনটা। তাহলে কি হলো? 3 ডিগ্রি অ্যালকোহল হলো। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়ার শর্ত কি? কিটোন। কিটোন প্লাস RmGX 3 ডিগ্রি অ্যালকোহল। এখন যদি বলি আমি স্যার আমার 2 ডিগ্রি দরকার, তাহলে আমি এই অ্যালকেল তো মাস্ট, এটা তো গ্রিগনাট বিকার থেকে আসবেই, তাহলে এটা ছাড়া আর কটা নিতে পারবো সর্বোচ্চ? 2 ডিগ্রির ক্ষেত্রে একটা। জি স্যার। বইগুলো আমি কি বলছি সবাই বুঝতে পারছো? জি স্যার। আমার যদি 2 ডিগ্রি দরকার, আমার 2 ডিগ্রি অ্যালকোহল দরকার, তাহলে বলো আমি এই যে আমি ফাইনাল প্রোডাক্ট পাইলাম, এই যে এখানে এই ফাইনাল প্রোডাক্টে কয়টা অ্যালকাইল থাকতে পারবে? দুইটা। দুইটা অ্যালকাইল। তাহলে একটা তো গ্রিগনাট থেকে আসবেই মাস্ট, আরেকটা কোথা থেকে আসবে? এই যৌগটা থেকে আসবে যেটা এখানে অ্যালডিহাইড বা কিটোনের সাথে বিক্রিয়া করাইছি। তাহলে এখন বলেন আপনি এখানে কি নেবেন? হয় ডান পাশে অথবা বাম পাশ, কোন এক পাশে একটা অ্যালকাইল রাখতে হবে আপনাকে, তাই না? জি স্যার। আরেকটা হাইড্রোজেন। আরেকটা হাইড্রোজেন থাকবে, তার মানে RCHO জি প্লাস গ্রিগনাট বিকারক থেকে 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে। জি স্যার। স্যার যদি আমি 1 ডিগ্রি অ্যালকোহল চাই, আর দুইটা হাইড্রোজেন হবে, একটা অ্যালকোহল। দুটো হাইড্রোজেন একটাই হবে, হবে। আর এখানে গ্রিগনাট বিকারক থেকে একটা অ্যালকাইল আসবে, তার মানে Okay. HCHO প্লাস গ্রিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল পাবেন। তার মানে কার্বনিল যৌগের সাথে গ্রিগনাট বিকারকের বিক্রিয়া দেখলাম, গ্রিগনাট বিকারক থেকে অ্যালকোহল কেমনে বানায় সেটা দেখলাম, কার্বনিল যৌগ থেকে কি করে অ্যালকোহল বানায় সেটা দেখলাম। আর এই বিক্রিয়াটা দেখেন একটা মজার বিক্রিয়া, এখানে এই যে R মাইনাস, মাইনাস মানে কি একটা নিউক্লিওফাইল না? মাইনাস মানে কি? নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইলটা গিয়ে কি হলো? কোন একটা কার্বনের মধ্যে অ্যাডিশন হলো, তাই না? জি স্যার। এই বিক্রিয়ার নাম হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া। আপনাদেরকে বাংলায় বললে আপনারা খুব সহজে বুঝবেন। কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া। নিউক্লিওফিলিক মানে কেন্দ্রাকর্ষী বাংলায় বলে, আর অ্যাডিশন মানে যুত বিক্রিয়া। কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া পড়ছেন না অ্যালডিহাইড কিটোনে? জি স্যার। তার মানে দেখেন আমি কিন্তু আপনাকে পড়াইছি একটা জিনিস, বাট আপনি গ্রিগনাট বিকারক সম্পর্কে জানলেন, গ্রিগনাট বিকারকের সাথে কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া কিভাবে হয় সেটা জানলেন, অ্যালডিহাইড কিটোনের কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া জানলেন, গ্রিগনাট বিকারক থেকে কি করে অ্যালকোহল বানাতে হয় সেটা জানলেন।
এবং কোন অ্যালকোহল বানাতে গেলে কোনটার সাথে কারে বিক্রিয়া করতে হবে সেটা জানলেন। এটা একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া সেটা জানলেন। নিউক্লিওফিল সম্পর্কে আপনার আইডিয়া হলো, কার্বনিল যৌগে কার্বনিল গ্রুপটা পোলার সেটা সম্পর্কে আইডিয়া হলো, এবং কার্বনিল যৌগে কার্বনিল গ্রুপটা পোলার হওয়ার কারণে কার্বনটা প্লাস, তাই প্লাস হওয়ার কারণে একটা নিউক্লিওফিলিক গ্রুপ এসে তার মধ্যে অ্যাডিশন হতে পারে, বা একটা কেন্দ্রাকর্ষী বস্তু এসে তার মধ্যে অ্যাডিশন হতে পারে। হিউজ 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 জিনিস আমরা একসাথে পড়ে ফেলছি, রাইট? ওকে, এখন কথা হচ্ছে স্যার, এই যে প্রসেসগুলো আমরা দেখলাম, এতগুলা প্রসেসে আমরা কি করতে পারি? অ্যালডিহাইড বা কিটোন বানাতে, অ্যালকোহল প্রোডাকশন করতে পারি। সবচেয়ে মজার যে প্রসেস, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আসলে যেটা দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে আপনার হচ্ছে ইয়ে বানায়, অ্যালকোহল বানায়, সেটাই আমরা এখন বন্ধু দেখি না, সেটা নাম হচ্ছে ফার্মেন্টেশন প্রসেস। এখন আমাকে কেউ একজন একটু বলবেন কাইন্ডলি যে ফার্মেন্টেশন প্রসেস বেসিক্যালি কি? হোয়াট ইজ ফার্মেন্টেশন? গাজন প্রক্রিয়া। তোমারা জিজ্ঞেস করলাম যে ফার্মেন্টেশন মানে কি, বলে গাজন। আমি বললাম যে স্যার গাজন কি, বলে ফার্মেন্টেশন, তাই না নাকি? ওমা, এর থেকে সহজ উত্তর কি হয়? হ্যাঁ স্যার কোন অর্গানিককে যদি স্যার আর কি দীর্ঘদিন যাবত স্যার পচায় বা অন্য কোনো কিছু দিয়ে দীর্ঘদিন যাবত রেখে দিই, তাহলে যে বিক্রিয়াটা হবে সেটাকে গাজন বলতে পারে। কার কার দাদি বেঁচে আছে? দাদি বা দাদা বেঁচে আছে? অনেকে বেঁচে আছে, তাই না? স্যার আমার। আচ্ছা, জিজ্ঞেস করবো আজকেই যে তারা একটা কাজ করতো, দাদিরা। কাজটা হচ্ছে তারা যেটা করতো, প্রত্যেকদিন রান্নার সময় যে চাল নিত, চাল নেওয়ার পরে সেখান থেকে এক মুঠি চাল একটা মাটির বা পিতলের বলতে আসলে যে বলছি কপারের একটা ঘটি থাকতো। কপারের ঘটি দেখছো বাড়িতে কেউ কখনো? জি স্যার। পিতল বললে চিনবা, পিতলের ঘটি দেখছো? দাদিরা যেটা করতো, চুলার পিছনে, মাটির চুলার পিছনে একটা পিতলের ঘটিতে এক মুঠ করে চাল ডুবাই রাখতো প্রত্যেকদিন। সপ্তাহ শেষে ওই চালটা দিয়ে খিচুড়ি রান্না করে খাইতো, এটা খুব টক স্বাদযুক্ত হইতো। এটার পিছনে রিজন কি জানেন? ফার্মেন্টেশন হয়েছে। ফার্মেন্টেশনে কিছু পরিমাণে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, কিছু পরিমাণে অ্যালকোহল উৎপন্ন হয়েছে। ওটা খাইলে খুব মজা লাগতো, ঘুম আসতো খুব। কেউ যে বললো যে কোন একটা অর্গানিককে পচাইলে, তো এটা কি পচা ভাত খেছে? পান্তা ভাত, পান্তা ভাত। মানে স্যার যে প্রক্রিয়া স্যার মানে অ্যাসিড এন্ড অ্যালকোহল উৎপন্ন হয়, এটা তো ফার্মেন্টেশন। তাহলে না, ফার্মেন্টেশন মানে তো এটা না, আরো অনেক কিছু আছে। ফার্মেন্টেশন অন্যান্য কিছু হতে পারে, অ্যালকোহলই তো হবে তা না, অন্য কিছু হতে পারে। আপনারা যে বেকারি আইটেম খান না? জি স্যার। জি স্যার। এই যে পাউরুটি খান, পাউরুটি বানানোর আগে কিন্তু এটার ডোটাকে অনেকক্ষণ রেখে দিতে হয়, ইস্ট দিয়ে রেখে দিলে পরে ওখানে ফার্মেন্টেশন প্রসেসে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সেই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ভিতরে ট্র্যাপ থাকে, যখনই হিট দিয়ে কার্বন ডাইঅক্সাইড বের আসে তখনই ভিতরে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রযুক্ত কিছু হয়। জি স্যার। ব্যাকটেরিয়া ওখানে ফার্মেন্টেশন ঘটায়। সো ফার্মেন্টেশন মানে কোন একটা অধিক কার্বন বিশিষ্ট কোন একটা শীতল বিশিষ্ট যৌগকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্রকরণ। ফার্মেন্টেশন মানে অধিক কার্বন বিশিষ্ট কোন একটা যৌগকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্রকরণ ইন প্রেজেন্স অফ এনজাইম। তো আমরা স্টার্চের নাম শুনছি, স্টার্চ। আলু খাইছে, আলু। জি স্যার। আলু থেকে চাল থেকে, হ্যাঁ, স্টার্চের যে সব জিনিসপত্র আছে সবগুলা থেকেই এই অ্যালকোহল প্রস্তুত করা যায়। স্টার্চকে হাইড্রোলাইসিস করলে পরে সেখান থেকে পাওয়া যাচ্ছে সুক্রোজ। সুক্রোজ মানে কি? চিনি। এই সুক্রোজ পাওয়া যায়, সুক্রোজকে আবার হাইড্রোলাইসিস করা হয়। সুক্রোজকে হাইড্রোলাইসিস করে সুক্রেজ এনজাইমের, ইনভার্টেজ এনজাইমের প্রেজেন্সে। ইনভার্টেজ এনজাইম যেটা করে, এই সুক্রোজকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে ভাগ করে। গ্লুকোজ আর ফ্রুক্টোজের কম্বিনেশন হচ্ছে সুক্রোজ। তো গ্লুকোজ এবং ফ্রুক্টোজে ভাগ করে, এবং গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সাধারণ সংকেত হচ্ছে C6H12O6। এটা হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সাধারণ সংকেত। ইনভার্টেজ এনজাইম আছে। ইনভার্টেজ এনজাইম যেটা করছে আমার সুক্রোজকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে কনভার্ট করলো, এই একটা স্ট্রাকচারে কনভার্ট করলো। দেখেন, আগে ছিল স্টার্চ। স্টার্চ হচ্ছে কি? গ্লুকোজের পলিমার। আপনি পলিমারকে ভাঙে কি বানাইছেন? ডাইমার বানাইছেন। ডাইমার মানে দুইটা মনোমার একসাথে ছিল, সেটাকে আবার ভাঙছেন একটা এনজাইম দিয়ে, ভাঙে কি বানাইছেন? মনোমারে চলে আসছেন, ক্ষুদ্র একটা অণুতে চলে আসছেন। এই ক্ষুদ্র অণু যেটা গ্লুকোজ বা ফ্রুক্টোজ,
এই গ্লুকোজ বা ফ্রুক্টোজকে আমরা এখন আবারও এটাকে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে আরো ক্ষুদ্র করবো, আরো ক্ষুদ্র করলে সেখান থেকে আমরা ইথানল পাবো আর কার্বন ডাই অক্সাইড পাবো। ঠিক আছে, এই যে ইথানল আর কার্বন ডাই অক্সাইড পাইলাম, ইথানল আর কার্বন ডাই অক্সাইড পাওয়ার পরে যেটা হয়, আপনি যেহেতু হাইড্রোলাইসিস করছেন তাহলে এই সিস্টেমে প্রচুর পানি থেকে যাবে না? কথা বলেন না কেন? হাইড্রোলাইসিস করলে পানি থেকে যায় না সিস্টেমে? তাহলে পানি থাকলে ইথানলের সাথে পানি উপস্থিত থাকবে তখন, ঠিক আছে? যখন ইথানলের সাথে পানি উপস্থিত থাকবে তখন ইথানল আর পানি, ইথানল যোগ পানি, ইথানলের যোগ পানির মধ্যে এখানে এটা হচ্ছে এই ইথানলের বয়লিং পয়েন্ট হলো আপনার কত 78.5 মেবি, যতটুকু আমার মনে করি, এক্স্যাক্টলি খেয়াল আসতেছে না, ডিগ্রি সেন্টিগ্রেড ইথানলের বয়লিং পয়েন্ট, আর পানির বয়লিং পয়েন্ট হচ্ছে 100। বাট একটা নির্দিষ্ট কম্পোজিশনে যে জায়গায় কিনা ইথানলের পরিমাণ হচ্ছে 96% আর ওয়াটার হচ্ছে 4%, এই পার্সেন্টেজ যখন চলে আসে তখন যেটা হয় তারা হচ্ছে একসাথে একই টেম্পারেচারে 78.15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটতে থাকে। এই ধরনের মিক্সচারকে বলে অ্যাজিওট্রপিক মিক্সচার। অ্যাজিওট্রপিক মিক্সচার মানে যারা কিনা দুই বা ততোধিক সাবস্টেন্স একটা নির্দিষ্ট তাপমাত্রায় ফুটতে থাকে, সেটা তাদের নিজস্ব যে বয়লিং পয়েন্ট, সেই বয়লিং পয়েন্টের চেয়ে বেশি হতে পারে, আবার কমও হতে পারে। দেখেন ইথানলের বয়লিং পয়েন্ট 78.5, পানির বয়লিং পয়েন্ট 100, বাট যখনই তাদের পার্সেন্টেজটা হয়ে যাবে 96% ইথানল থাকবে, 4% পানি থাকবে, এইরকম পার্সেন্টেজে যখন চলে আসবে তখন হচ্ছে আলটিমেটলি কি হবে, আপনার 78.15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি এবং ইথানল একসাথে ফুটতে থাকবে। আসল ঘটনা হচ্ছে কি, ধরেন আপনি শুরুতে আপনার এরকম ছিল 50% পানি 50% ইথানল, অথবা ব্যাপারটা এরকম ছিল ধরেন, তা আপনি কি করছেন, এই 50% পানি 50% ইথানলের যে পার্সেন্টেজ আছে এটাকে আপনি হিট দিবেন। এটাকে হিট দিলে আলটিমেটলি কি হবে, ইথানল এখান থেকে সেপারেট হওয়া শুরু হবে, কারণ ইথানলের বয়লিং পয়েন্ট কম 78.5। তো ইথানল সেপারেট হইতে একটা সময় পরে কি হবে, আলটিমেটলি কি হবে, আর ইথানল থাকবেই না, পানি থেকে যাবে, সব ইথানল সেপারেট হয়ে যাবে। আপনাদের মানে ধারণা তো এটাই, তাই তো? আচ্ছা আসেন ধারণাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আপনাদের ধারণা হচ্ছে, ধরেন স্যার একটা পাত্রের মধ্যে আমি দুটো লিকুইড নিলাম, ধরেন এখানে এ আছে এবং তার সাথে বি একটা লিকুইড আছে। আপনারা যে এরকম একটা ছবি এঁকে অভ্যস্ত, আমি ওই ছবিটা আপনারা রাফলি একটু আঁকাই, ছবিটা বড় করে আঁকে, তো ছোট করে না আঁকা। স্যার এরপরে একটা ক্লাস আছে। ও এরপরে ক্লাস আছে? জি স্যার। 11টায় কিসের ক্লাস? 11:30 ক্লাস কিন্তু আমার 11টাই ছিল। ওকে, সো আমরা এই ফার্মেন্টেশনটা নেক্সট দিন দেখবো না। আমরা আজকে দেখলাম ফার্মেন্টেশন প্রসেসে কি করে অ্যালকোহল বানায়, বাট অ্যালকোহলের এখান থেকে সেপারেশন একটা টেকনিক আছে, সেটা আমরা নেক্সট দিন দেখবো। আমার সাথে একটু সি সেকশনের কথা আছে। সি সেকশন তোমাদের সাথে আমি একটা মিটিং করব, তোমরা কি আজ কালকে মিটিংটা করতে করো? কালকে ক্লাস শেষ কখন তোমাদের? স্যার হ্যাঁ বলো। স্যার মেইল আসে নাই স্যার, কিন্তু কোঅর্ডিনেটর স্যারের বলছিলাম, কোর্স কোঅর্ডিনেটর স্যার বলছিল যেহেতু আমার মেইল গেছে তাহলে ওই স্যারের মেইল যায় নাই, তাহলে ওই মানে ওই স্যারকেই বললো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি স্যার নতুন যে লিস্টটা পাঠিয়েছে ওটা দেখে তোমাদেরকে আবার পাঠাচ্ছি, দেখি। ওকে স্যার। কথা বলছেন। আচ্ছা সি সেকশন তোমাদের যেহেতু কোর্স কোঅর্ডিনেটর এখন থেকে আমি, হ্যাঁ, তো তোমাদের সাথে আমি একটা মিটিং করব কালকে। তোমাদের কালকে ক্লাস শেষ কয়টায়? 12টা 12:30 ক্লাস শেষ। তাহলে তোমরা আমার সাথে এই 12:30টার পরে তোমরা হচ্ছে বেশিক্ষণ না, হাফ এন আওয়ারের একটা মিটিং করো। 12:30টার পরে একটা মিটিং করো, আমি 12:40 তোমাদেরকে ইনভাইটেশন দিয়ে দিব, ঠিক আছে? শুধু সি সেকশন। জি স্যার। ওকে, স্যার তাহলে একটা তোমার, কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো। স্যার লাইট ডিসলভ লাইটের কথা যে বলছিলেন স্যার, পোলারের মধ্যে দ্রবীভূত হয় নন পোলারে। স্যার তাহলে আয়নিক যৌগ তো স্যার পোলার না, নন পোলার কি হবে স্যার আয়নিক যৌগ? আয়নিক যৌগ নন পোলার কে বলছে? স্যার আয়নিক যৌগের ক্ষেত্রে স্যার কিভাবে হবে স্যার পোলারিটিটা? আয়নিক যৌগে আয়ন আছে কয়টা? দুইটা, একটা প্লাস একটা মাইনাস। পোলারিটি মানে কি? প্লাস আর মাইনাস। আয়নিক যৌগের নাম হচ্ছে কেন? স্যার তাহলে এদের মানে পুরোটাই স্যার পোলারিটির ধর্ম তাদের মধ্যে স্যার। যত আয়নিক যৌগ আছে সবাই পোলার। জি স্যার, এবার বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা জাইমাসটা স্যার আরেকবার বলুন স্যার। জাইমান শব্দের অর্থ হচ্ছে যদি কোনো বিক্রিয়ার মাধ্যমে বা যদি কারো কাছ থেকে। স্যার জাইমাসটা কি? জাইমেস। ও জাইমেজ এনজাইম, ওটা তো পরের দিন আবার দেখাইতে হবে, এখান থেকে তো স্টার্ট করে লাভ নেই।
জাইমেজ হচ্ছে কাইন্ড অফ একটা এনজাইম। জি স্যার। এই জাইমেজ এনজাইমটা যেটা করে সেটা হচ্ছে যে তোমার ওই গ্লুকোজকে অ্যালকোহলে কনভার্ট করতে পারে এনজাইমেটিক রিঅ্যাকশনের মাধ্যমে ব্যাকটেরিয়ার উপস্থিতিতে। জি স্যার। অক্সিজেন নিতে স্যার একটু বলেন, জাইমেন অক্সিজেন। জাইমান শব্দের অর্থ হচ্ছে যে সিঙ্গেল বা একা। যদি কোনো বিক্রিয়ায় কখনো একটা সিঙ্গেল অক্সিজেন অ্যাটম বা একটা সিঙ্গেল হাইড্রোজেন অ্যাটম উৎপন্ন হয় বা একটা সিঙ্গেল ক্লোরিন অ্যাটম উৎপন্ন হয়, ওই সিঙ্গেল ক্লোরিন অ্যাটমটাকে আমরা বলি জাইমান, মানে একা একটা অ্যাটম। এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, স্পেশালি থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, কারণ এরা কখনো অ্যাটম আকারে থাকে না, এরা সবসময় পরমাণু আকারে থাকে না, এরা হচ্ছে মলিকুল আকারে থাকে, অণু আকারে থাকে। তাই যারা যেহেতু সামহাও বিক্রিয়া থেকে উৎপন্ন হয়েছে, তাই তাদেরকে কি বলা হচ্ছে, সিঙ্গেল একটা অ্যাটম, তাদেরকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে বাংলায় বলে জাইমান, ইংলিশে বলে ন্যাসেন্ট। স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার আপনি বললেন স্যার মিথানলটা হচ্ছে মানুষের দেহে যে নার্ভাস সিস্টেমের জন্য ক্ষতিকর, কিন্তু গতকালকে একটা প্রতিবেদন দেখলাম সময় টিভি, সে জায়গায় হচ্ছে এসিআই কোম্পানিতে র্যাবের নির্বাহী প্রধান রেড দিছিল, সে হচ্ছে স্যানিটাইজারের ভিতরে মিথানলের ব্যবহার পাইছে এবং কি অন্যান্য প্রোডাক্টের ভিতরে ইথানল ছিল, ইথান, কিন্তু ওই জায়গায় হচ্ছে মিথানলের ব্যবহারটা পাইছে, কিন্তু এই জায়গায় মিথানলের ব্যবহারটা কেন স্যার করা হলো? মিথানল তো বিষাক্ত, মিথানল তো এই জন্যই তো লোকাল স্যানিটাইজার ইউজ করা উচিত না। অন্যান্য প্রোডাক্টেও এসিআই কোম্পানির অন্যান্য প্রোডাক্টেও এই যে মানে লেখা ছিল ইথানল অ্যালকোহল, কিন্তু ইথানল অ্যালকোহল না, ওটা হচ্ছে তোমার ইথাইল অ্যালকোহল কে বলছো, ওটা আইসোপ্রোপাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল মানে ইথানল, ইথাইল অ্যালকোহল, মিথানল বা মিথাইল অ্যালকোহল কোনোটাই ইউজ করা উচিত না, ইউজ করা উচিত হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। এই নার্ভাস সিস্টেমের ক্ষতি করে দিকে সেই কারণে ব্যবহার করব না? অবশ্যই সেই কারণে ব্যবহার করবো না। তুমি হাতে নিলা, হাত থেকে তুমি হাতে রাখছো, হাতের আবার এটা খুব ভোলাটাইল, উদ্দায়ী, বললাম না আমি পড়াইলাম না গতদিন, উদ্দায়ী। তুমি হাতে স্যানিটাইজ করছো, হাতে রাখছো, এটা হাত থেকে উদ্দায়ী হয়ে চলে যাবে, বাট যদি উদ্দায়ী হওয়ার আগে তুমি সামহাও চোখে দাও, মুখে দাও, নাকে দাও, তাহলে কিন্তু খবর আছে। এবং স্যানিটাইজ করার পরে, এবং এই কাজ করা যাবে না যে স্যানিটাইজ করার পরে বাসার সাথে আমার হাতটা স্যানিটাইজ করে একটু ভাত টাত খাইলাম, খবর আছে। কিন্তু স্যানিটাইজিং কখন তুমি করবা, যখন তোমার কাছে সাবান নাই বা হ্যান্ড ওয়াশ নাই, তখন তুমি স্যানিটাইজার ইউজ করবা। যখনই তুমি সাবান বা হ্যান্ড ওয়াশ পাবা, সাথে সাথে তোমার হাত পরিষ্কার করে নিতে হবে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে, যাতে করে তোমার হাতে কোনো রকম মিথানলের ট্রেস না থাকে। জি স্যার, বুঝতে পারছি। কিন্তু স্যার কিছুদিন আগে আরেকটা কথা শোনা গেছে স্যার, ইথানলটা ব্যবহার করলে সর্দি, কাশি, গলা ব্যথা এই ধরনের কি মানে যাদের উপসর্গ আছে এটা ব্যবহার করলে নাকি এটা ঠিক হয়ে যায়? বলো অ্যালকোহলের উপকারিতা কি, গতদিন পড়েছিলাম মনে নাই? এটা একটু সমস্যা ছিল তো স্যার। কি সমস্যা ছিল গতদিন বলছিলাম না, অ্যালকোহল কি হিসেবে কাজ করে? মানুষের ঠান্ডা কাশি হয় কেন? মানুষের ঠান্ডা কাশি হয় কেন? ঠান্ডা কাশি হলে মানুষজন কি খায়, কি ওষুধ খায়? ঠান্ডা কাশি হলে মানুষজন অ্যান্টিহিস্টামিন খায়, ঠিক আছে? অ্যান্টিহিস্টামিন মানে হিস্টামিনের এগেইনস্টে কাজ করে। যখন আমাদের বডিতে কোনো ধরনের কোনো অ্যালার্জিক জিনিস ঢুকে, তখন সেখানে যেটা হয়